সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্যের কথা বলি, আমরা অসুখ বিসুখ নিয়ে কথা বলি এবং আমরা আপনাদেরকে সচেতন করবার চেষ্টা করি কি করলে, কিভাবে জীবনযাপন করলে এবং কি পদক্ষেপ অবলম্বন করলে আমরা রোগ থেকে ভালো থাকতে পারি। এসব আলোচনাই হয় আমাদের এই কেমন আছেন অনুষ্ঠানে এবং প্রতি পর্বে আমাদের একজন বিশেষজ্ঞ অতিথি থাকেন। আজকেও আছেন ডাক্তার নিশাত মেহজাবিন আমাদের আজকের অতিথি এবং তিনি একজন রক্তরোগ বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। ডাক্তার নিশাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়টি হচ্ছে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা আমাদের জীবনের খুবই কমন একটি সমস্যা এবং প্রায় প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই রক্ত স্বল্পতার সাথে মুখোমুখি হয় এবং বিশেষ করে নারীরা, তাদের অধিকাংশ নারীরাই তাদের জীবনের কোনো না কোনো পর্বে রক্ত স্বল্পতার মুখোমুখি হয়। আমাদের এই রক্ত স্বল্পতার বিষয়গুলোকে আমরা অনেক সময় খুব ইগনোর করি বা আমরা মনে করি যে খুব সাধারণ বিষয়, হয়তো রক্ত একটু কমে গেছে। অনেক সময় আমরা বলি যে আমার বাবারও এরকম ছিল বা আমার মায়েরও এরকম ছিল, রক্ত একটু কমই থাকে। কিন্তু আসলে এই রক্ত স্বল্পতা কিন্তু অনেক কঠিন সাধারণ, সে শুধু হিমোগ্লোবিনটাই কমে যাচ্ছে ব্যাপারটা এরকম না, অনেক কঠিন অসুখের সাথেও কিন্তু এটি সম্পর্কিত হতে পারে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। ডাক্তার নিশাত, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই যে রক্ত স্বল্পতা বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, প্রথমেই একটা কথা বলে নেই যে রক্ত স্বল্পতা জিনিসটা আসলে অনেকেই আসলে মনে করে থাকে যে রক্ত স্বল্পতাটাই রোগ, কিন্তু আসলে রক্ত স্বল্পতাটা কিন্তু একটা উপসর্গ, আমরা মেডিকেল টার্মে যেটাকে সাইন সিমটম বলে থাকি। তো বিভিন্ন ধরনের অসুখের কারণে আসলে রক্ত স্বল্পতাটা হতে পারে। তো আমাদের আসলে শরীরে রক্তের মধ্যেও বিভিন্ন উপাদান রয়েছে, কিন্তু সাধারণত রক্ত স্বল্পতা বলতে আমরা একটা পার্টিকুলার উপাদান আরবিসি বা যেটা আমরা সাধারণ ভাষায় লাল রক্ত বলে থাকি, এই লাল রক্তটা যখন কমে যায়, আসলে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণের তো আমাদের থাকতে হবে, তো সেটার চাইতে যখন কমে যায় তো সেটাকেই আমরা আসলে রক্ত স্বল্পতা বলি এবং এটা আমরা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনটা দিয়ে সাধারণত আমরা পরিমাপ করে থাকি। তো এটা যখন নির্দিষ্ট পরিমাণের চাইতে কম হয়ে যায় তখনই সেটাকে আমরা আসলে রক্ত স্বল্পতা বলে থাকি। অনেক ধন্যবাদ। রক্ত স্বল্পতা, এই যে আপনি বললেন যে এটা আসলে রোগ নয়, এটা একটি উপসর্গ বা রোগের লক্ষণ, যাই বলি না কেন, কি কি রোগে সাধারণত আমরা এই উপসর্গটি পেয়ে থাকি? আচ্ছা, রক্ত স্বল্পতার যেই মানে কারণের যেই অসুখগুলো, এগুলো আসলে অনেক ব্যাপক। তো অবশ্যই হয়তো আমি সব বলতে পারবো না, কিছু হয়তো মিস হয়ে যাবে। তারপরে আমি একটু, যেহেতু সবার রোগদের জানানোর জন্য অনুষ্ঠানটা, তো আমি এখানে কিছু জিনিস বলি যে রক্ত স্বল্পতাটা আসলে রক্ত আমাদের শরীরে তো উৎপন্ন হচ্ছে, আমাদের বিভিন্ন অর্গানের মাধ্যমে হচ্ছে এবং এই রক্ত উৎপাদনের কারণে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন এলিমেন্টস লাগছে। তো এই বিভিন্ন ধাপে ধাপে আসলে আমাদের বিভিন্ন রোগের কারণে রক্ত স্বল্পতা হতে পারে। যেমন শুরুতেই আমি যেটা বললাম যে রক্ত উৎপাদন হওয়ার জন্য আমাদের কিছু উপাদান প্রয়োজন আছে। তো সেই উপাদানের মধ্যে আমাদের শরীরে আমরা আয়রন যেটাকে বলি, আয়রন আছে, বিভিন্ন ভিটামিনস আছে। তো এগুলোর যখন আসলে ঘাটতি দেখা যায় কোনো কারণে, যে ইনটেকে কোনো ধরনের সমস্যা হচ্ছে বা ঘাটতি হচ্ছে, যে শরীর থেকে কোনো কিছু লস হয়ে যাচ্ছে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস হতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা রক্ত স্বল্পতা হতে পারে, কারণ রক্তটা প্রয়োজনীয়ভাবে উৎপাদন হচ্ছে না। আর একটা হতে পারে যে রক্ত উৎপাদনের যে অর্গানগুলো আমাদের আছে কোনো কারণে, সেটা যেমন বোন ম্যারো কোনো কারণে ফেলিয়ার হচ্ছে, সেটা অ্যাকিউট কোনো ইনফেকশনের কারণেও কিন্তু হতে পারে। আজকাল যেটা আমরা অনেক দেখি যে হঠাৎ একটা ভাইরাল ইনফেকশন, একটু দেখা গেল যে হালকা একটু রক্ত স্বল্পতার মুখোমুখি কিন্তু আমরা হচ্ছি, এরকম হতে পারে। তারপরে দেখা যায় যে হ্যাঁ, রক্ত ঠিকঠাক মতো উৎপন্ন হচ্ছে কিন্তু রক্তটা ভেঙে যাচ্ছে, সেইটাও আমরা অনেক ধরনের দেখি। যে রক্ত ভেঙে যাচ্ছে কীরকম, যে একদম জন্মগত কিছু ত্রুটি আমরা দেখি, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা বলে থাকি। যেমন খুবই কমন একটা জিনিস আমরা থ্যালাসেমিয়ার কথা জানি, যে সেক্ষেত্রে রক্ত স্বল্পতা হয়। আবার অ্যাকিউট কোনো ডিজিজে, আবার অ্যাকোয়ার্ড কোনো কারণে, যেমন অটো ইমিউনিটি, যে রক্ত এমনি ভেঙে যাচ্ছে, কোনো একটা অসুখের কারণে ভেঙে যাচ্ছে, তারপরে কোনো একটা ইনফেকশনের কারণে ভেঙে যেতে পারে, এগুলোর জন্য হতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে কিছু ক্রনিক ডিজিজ আছে, যেমন হয়তো এটা একদমই আমরা মনে করছি যে রক্তের সাথে সম্পর্কিত না, কিন্তু যেমন হাইপোথাইরয়েড হতে পারে, তার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকতে পারে, তার ইউটিআই থাকতে পারে,
ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে। যে কোনো ক্রনিক ডিজিজই আসলে যেই আমরা রক্ত উৎপাদনের যে মেকানিজমটা সেটাকে আসলে হ্যাম্পার করে। তো সে কারণে আসলে রক্ত স্বল্পতা হতে পারে। ইভেন আসলে এতটাই ব্যাপকের কারণগুলো যে ইভেন অনেক ধরনের ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আসলে প্রথমে রক্ত স্বল্পতা নিয়ে আমাদের কাছে রোগীরা আসতে পারে। সুতরাং আসলে রক্ত স্বল্পতার কারণ অনেক। আর একটা আমি মিস করে গেলাম, যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে বাংলাদেশে হুকওয়ার্ম ইনফেস্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। কৃমিজনিত কারণে আমাদের যে আয়রনের ঘাটতি হয় সেখান থেকে আমাদের রক্ত স্বল্পতা হতে পারে। আর একটা হচ্ছে প্রেগনেন্সিতে আসলে বিভিন্ন কারণে হতে পারে, যেহেতু ওই সময় ডিমান্ড বাড়ছে, তারপর আমাদের ভলিউম ওভারলোডের একটা ব্যাপার সেখানে থাকছে। প্রেগনেন্সিতে ইভেন বিভিন্ন অটোইমিউনো কারণেও ডিস্ট্রাকশন হতে পারে। ইভেন দেখা যায় যে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়ার কথা যেটা বললাম, সেটা হয়তো স্বাভাবিক সময়ে ধরা পড়ে নাই, কিন্তু যখনই আমাদের কোনো একটা প্রেগনেন্সিতে যখন ডিমান্ড বাড়ছে বা ওখানে একটু বার্ডেন বাড়ছে, তখন হয়তো সেটা প্রকট হয়ে দেখা দিতে পারে। সুতরাং অনেক কারণে আসলে রক্ত স্বল্পতা নিয়ে রোগীরা আমাদের কাছে। তার মানে দেখা যাচ্ছে যে রক্ত স্বল্পতা শুধুমাত্র রক্ত স্বল্পতা নয়, আসলে অনেক রোগের বার্তাবাহক হিসেবে সে দেখা দিতে পারে, এবং রক্ত স্বল্পতাকে ইগনোর করাটা মোটেও খুব বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের দেশের মানুষেরা হিমোগ্লোবিন কম থাকাটাকে খুব একটা গুরুত্ব দেন না, এবং তারা মনে করেন যে ঠিক আছে, একটু রক্ত কম আর কি, খাওয়া দাওয়া করলে ভালো হয়ে যাবে, বা আমার মায়েরও কম ছিল, বোনেরও কম ছিল, এরকম তারা এটাকে এভাবেই আসলে দেখতে পছন্দ করে বা দেখে। আমরা যদি একটু থ্যালাসেমিয়া নিয়ে বলতে চাই, যেটা একটা রক্তের একটা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া যেটা বলছেন, এটা তো আমাদের দেশে খুবই মানে অ্যালার্মিং একটা ইস্যু, এবং দেখা যাচ্ছে যে দিনকে দিন এটা সংখ্যা বাড়ছে। আমরা হয়তো আসলে পরিষ্কার জানিও না যে ঠিক কতজন মানুষ এ রোগে আক্রান্ত, এবং প্রচুর বাহকও আছে আমাদের দেশে। থ্যালাসেমিয়া যদি একটু আমাদেরকে বলতেন যে এই যে থ্যালাসেমিয়ার রোগটা, এই রোগটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং এর সমাধান কি হবে? আচ্ছা, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আসলে প্রতিরোধের সমাধান এক, আর একটা হচ্ছে যে অসুখ যদি হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু আসলে সমাধানটা এত বেশি জটিল যে আমরা জানি যে থ্যালাসেমিয়া হলে একটা কমন ধারণা সবাই আছে যে থ্যালাসেমিয়া এমন একটা অসুখ যেখানে রক্ত থাকে না, মাসে মাসে রক্ত দিতে হয়। কিন্তু রক্ত দেওয়াটা কিন্তু আসলে থ্যালাসেমিয়ার একটা সাপোর্টিং ট্রিটমেন্ট, এইটা কিন্তু ডেফিনেটিভ ট্রিটমেন্ট না। থ্যালাসেমিয়ার ডেফিনেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়, এবং সেটা খুবই এক্সপেন্সিভ, ডোনার ম্যাচ করার একটা ব্যাপার আছে, চাইলেও সেটা যে এত সহজ সেটা না। সুতরাং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের মেইন ফোকাসটা আসলে হওয়া উচিত যে প্রতিরোধ করা, প্রতিরোধের মাধ্যমেই আসলে সমাধানটা করা। তো আমরা যেহেতু প্রতিরোধটা আসলে এখন কিভাবে করব, যেহেতু থ্যালাসেমিয়ার প্রতিরোধ নিয়ে আমরা একটু আলাদাভাবে কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে বলছি, সুলতানা। জি, ওয়ালাইকুম আসসালাম, সুলতানা বলুন। আমার সমস্যা হচ্ছে আমি গত 2 বছর আগে আমার আপনার রক্ত কমে গেছে। আমি কাশি হতো, শুধু আমার কাশির জন্য চিকিৎসা করতে গেছি শহরে। ওখানে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যাচ্ছে হিমোগ্লোবিন আপনার 6 হয়ে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তার বললো যে আপনার 3 ব্যাগ রক্ত নিতে বললো, যে রক্ত নেন, তারপরে আমি ট্রিটমেন্ট শুরু করবো। রক্ত নিলাম, নেওয়ার পর আপনার পরবর্তীতে ট্রিটমেন্ট করতে করতে অনেক দিন চলতেছে রাজশাহীতে। করার পর বলতেছে যে থ্যালাসেমিয়া। আমার বয়স হচ্ছে আপনার 46। আমার প্রশ্ন হচ্ছে যে এই বয়সে থ্যালাসেমিয়া কি হয়? আচ্ছা। আর আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি গত কালকেও টেস্ট করেছি রাজশাহী থেকে, তো আমার হিমোগ্লোবিনটা এখন গত মাসে ছিল 9, আর আপনার কালকে যেটা করলাম ওটা হচ্ছে আবার 8, আবার নেমে এসছে নিচে। আসলে কি 8 হলো কি রক্ত নিতে হবে, না নিলে কি কোনো সমস্যা, একটু জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন কিন্তু, তাই না? আমাদের হেমাটোলজির ওনার বয়স হচ্ছে 46 ইয়ার্স। ওনার এই বয়সে ডায়াগনোসিস হচ্ছে যে ওনার থ্যালাসেমিয়া, এবং ওনার প্রশ্ন হচ্ছে যে এই বয়সে কি থ্যালাসেমিয়া হয় কিনা। এই প্রশ্নটা ইন্টারেস্টিং। আসলে এই বয়সে থ্যালাসেমিয়া হয় না। থ্যালাসেমিয়াটা হচ্ছে একটা জন্মগত এবং বংশগত রোগ। আসলে ওনার রোগটা জন্ম থেকেই
ধরা পড়েছে এই বয়সে এসে। প্রশ্নটা আসলে এখন মানে ওনার জন্য প্রশ্নটা করা খুবই স্বাভাবিক যে এই বয়সে আসলে হতে পারে কিনা। তো ওনার ক্ল্যারিফিকেশনের জন্য বলছি রোগটা আসলে আগে থেকেই ছিল, ধরা পড়েছে এখন। তো আসলে তাহলে এতদিন পরে কেন ধরা পড়লো, এতদিনে কেন এটা ধরা পড়লো না? এখানে আসলে অনেক ধরনের মেকানিজম আছে। ওনার ক্ষেত্রে হয়তো পার্টিকুলারটা কোনটা হবে সেটা বলতে পারছি না, কিন্তু আমি অনেকগুলা যে ইয়েটা আছে সেটা বলি যে থ্যালাসেমিয়াটা তো আসলে একটা বংশগত রোগ। এটা বাবা এবং মা যদি রোগাক্রান্ত অথবা বাহক, দুইজনই যদি বাহক হন অথবা একজন রোগাক্রান্ত একজন বাহক হন, সেক্ষেত্রে তো সন্তানের এই সম্ভাবনাটা আসলে থাকে। কারণ হচ্ছে দুটো জেনেটিক মিউটেশনই যখন আসবে তখনই হচ্ছে সেটা আমরা জানি যে এটা যেহেতু রিসেসিভ, এটা একটা ডিজিজ হবে। কিন্তু এটা যেহেতু একটা জেনেটিক ডিসঅর্ডার এবং জিনের মধ্যে ডিএনএর মধ্যে একটা মিউটেশন হয়, তো আমাদের একটা ডিএনএর আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকে। তো এই যে ডিএনএর যে বিভিন্নগুলো সেগমেন্ট, এটার কোন জায়গাটায় আসলে মিউটেশন হবে সেটা কিন্তু এক একটা রোগীর ক্ষেত্রে এক এক রকম। তো দেখা যাচ্ছে যে ওই মিউটেশনের যে সাইটটা, তো একদমই যখন মানে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে ঠিক প্রথম দিকেই যখন মিউটেশনটা হয়ে যাবে তখন কিন্তু আমরা হচ্ছে একটু বেশি ডিফেক্টিভ হিমোগ্লোবিন পাবো। আর হচ্ছে বিভিন্নগুলো সাইট আছে যেখানে মিউটেশন হলেও আমরা খুব একটা সেখানে হিমোগ্লোবিন ডিফেক্টিভ থাকলেও এত আর্লি হয়তো লাইসিস হয় না। সে কারণে দেখা যায় কি আমরা ওভাবে সাইন সিমটমটা পাই না। যেতটুকু লাইসিস আসলে হচ্ছে তখন দেখা যায় যে বডি তার নিজস্ব যে মেকানিজম আছে, ডিফেন্সিভ মেকানিজম বলি বা হচ্ছে অন্যান্য অর্গানগুলো চেষ্টা করে যে আমার যতটুকু ডেফিসিয়েন্সি আমি আর একটু বেশি প্রডিউস করি। তো তখন দেখা যায় যে আর্লি এইজে সেই মানুষের হিউম্যান বডির যেই মেকানিজমটা আর একটু স্ট্রং থাকে। তো দেখা যায় যে তার আগে যে অল্প হয়তো একটা মিউটেশন আছে, এমন একটা সাইটে মিউটেশন আছে ওটা অত সিভিয়ার ছিল না যেটা সে আর্লি এজে ওটাকে সারপাস করে যেতে পারছে, কিন্তু এখন এই বয়সে এসে হয়তো তার অর্গানগুলোও কিছুটা মানে এখন এক্সস্টেড হয়ে গেছে, বা এর সাথে আদার কোনো ডিজিজ হয়তো এটার সাথে কোমরবিড কিছু কন্ডিশন এখানে আরও অ্যাড হয়েছে, যার কারণে যেটা হচ্ছে যে আগের মতো বডিটার ওইটাকে সারপাস করে যেতে পারছে না। এখন এসে এইটার হচ্ছে ওনার সাইন সিমটমটা আসলে বিশেষ কিছু ধরনের থ্যালাসেমিয়া আছে যেগুলো আসলে প্রাথমিক পর্যায়ে হয়তো ওরকম ভাবে ধরা পড়ে না বা বোঝা যায় না। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আসলে বা ই ডিজিজ এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো তার হয়তো সেরকম কিছু একটা হয়েছে। ওনার আর একটা প্রশ্ন ছিল সম্ভবত যে এইভাবে করে কি ব্লাড নিয়ে যেতে হবে কিনা। আসলে থ্যালাসেমিয়ার চিকিৎসা তো অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন, কিন্তু শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশন না। সেক্ষেত্রে ওনার হয়তো আমার মনে হয় হাইড্রক্সি বা আদার কোনো ধরনের ওষুধ দিয়ে যদি ব্লাড ট্রান্সফিউশনটা কমানোর চেষ্টা করা যায়, যেহেতু ওনার এতদিন লাগে নাই, হয়তো কোনো ওষুধে ইফেক্টিভ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। একটা প্রশ্ন উনি করেছেন যে ওনার হিমোগ্লোবিন আছে 8 সামথিং, এখন ওনার ব্লাড নিতে হবে কিনা বা কত হলে ব্লাড নিতে হবে? আচ্ছা, সাধারণত আমরা তো আসলে বলে থাকি যে 10-এর উপরে ব্লাড থাকাটা অবশ্যই ভালো, কিন্তু কারো কারো আবার বডিতে আছে দেখা যায় যে ব্লাড একটু কম থাকলেও ওটা সেরকম সাইন সিমটম করে না, কিন্তু কেউ কেউ কিন্তু 8এই আবার খুব উইকনেস ফিল করে। আবার দেখা যাচ্ছে কিছু পার্টিকুলার যখন হচ্ছে গ্রোয়িং এজ থাকে তখন আমরা বলি যে না, অবশ্যই দুর্বল লাগুক বা না লাগুক তাকে 10-এর উপরে আমরা রাখতেই বলি, না হলে হয়তো গ্রোয়িংটা ইনহিবিট হবে। তারপরে দেখা যাচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রেও আমরা বলি যে না, এটা ইয়ে করতে হবে। তো কিন্তু ওনার যেহেতু এখন 46, উনি যদি আমার মনে হয় যে এটা টলারেট করতে পারে তাহলে উনি এখন 8-9-এর উপরে থাকলেই এটা ওনার জন্য এনাফ। আর যদি উনি মনে করে যে না আমার দুর্বল লাগছে বা আমার কোনো ধরনের পালপিটেশন হচ্ছে, মানে রক্ত স্বল্পতার কোনো সাইন সিমটম যদি আসে, সেক্ষেত্রে তাহলে ওনাকে মানে রক্ত নিতে হবে। এটা আসলে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড। এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা রোগীকে দেখে তার ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত নিতে হবে, তার জন্য কোনটা বেটার, এটা ওভাবেই আসলে ইন্ডিভিজুয়ালাইজড ডিসিশন মেকিং। ডক্টর নিশাত, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য। আমরা যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়ার প্রতিরোধের বিষয়টা। প্রতিরোধের ক্ষেত্রে আমাদের আসলে কি কি করতে হবে? আচ্ছা, এটাও যে শুরুতে একটু বলে নিয়েছিলাম যে যেহেতু এটা বংশগত, যে বাবা মা দুইজনের কাছ থেকেই আসলে আসছে, তো আমরা একদম আগে যেটা বলতাম যে কনস্যাঙ্গুইনিটি অফ ম্যারেজ, অর্থাৎ যেহেতু এটা একটা বংশগত অসুখ, যদি আমরা আত্মীয়দের মধ্যে কারো বিয়ে হয় সেক্ষেত্রে দুইজনের মধ্যেই জেনেটিক কোডটা থাকার সম্ভাবনা বেশি, মিউটেশনটা থাকার সম্ভাবনা বেশি। তো সে কারণে আমরা বলতাম যে আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো ফ্যামিলিতে এরকম থ্যালাসেমিয়ার হিস্ট্রি থাকে তো আত্মীয় স্বজনের মধ্যে বিয়েটা না করাই আসলে ভালো। কিন্তু এখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে আসলে
আসলে যেটা দেখতে পাচ্ছি যে বাহকের সংখ্যা এত বেশি যে কনসেঙ্গুইনিটিটা সেরকম ম্যাটার করছে না। কনসেঙ্গুইনিটি ছাড়াও আসলে দেখা যাচ্ছে যে প্রচুর বাহকে বাহকে বিয়ে হচ্ছে, যার ফলে আমরা মানে একদম ডিজিজড আপকামিং আসছে আর কি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে প্রথম থেকেই যদি আমরা শুরু করি যে স্কুল বা কলেজে আমরা যদি একটা স্ক্রিনিং প্রোগ্রাম শুরু করতে পারি, যে আগে থেকেই জানলো যে কারা বাহক। এখানে আমরা বলে রাখি যে এটা নিয়ে অনেক স্টিগমাটা আছে অনেকের মধ্যে, কিন্তু বাহক কিন্তু একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ। সুতরাং বাহককে নিয়ে কোনো ধরনের যে না এটা জানাজানি হলে কোনো সমস্যা, এই ধরনের চিন্তা না করে যদি আমরা স্ক্রিনিংটার দিকে আগাই, যে বাহক একদম স্বাভাবিক, জাস্ট বিয়ের সময় তাকে মনে রাখতে হবে যে আমি একটা বাহকের সাথে বিয়েটা না হোক, এটাই। আর এখন যেহেতু বাংলাদেশের স্ক্রিনিং প্রোগ্রাম ওভাবে শুরু হয় নাই, স্ক্রিনিংয়ের আওতায় এখন পর্যন্ত তো ইয়াং জেনারেশনকে আনা যায় নাই, সেক্ষেত্রে আমি মনে করি বিয়ের আগে যে হাজব্যান্ড এবং ওয়াইফ থ্যালাসেমিয়া বাহক কিনা সেটা আসলে যাচাই করে নিলে এরপরে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে বাহকের দুজন বাহকের মধ্যে বিয়েটাকে আমরা বন্ধ করতে পারি, তাহলে আমরা থ্যালাসেমিয়াকে অনেকখানি প্রতিরোধ করতে পারবো। আমরা একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো এই আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি রক্ত স্বল্পতা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন তরুণ সম্ভাবনাময় আমাদের রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার নিশাত মেহজাবিন, এবং তিনি কাজ করছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে। ডাক্তার নিশাত, আমরা বিরতির আগে রক্ত স্বল্পতার বিভিন্ন কারণ নিয়ে কথা বলেছি, তার মধ্যে বিশেষভাবে কথা বলেছি আমরা থ্যালাসেমিয়া নিয়ে। আমাদের একজন রোগীও ফোন দিয়েছে, আমাদের দর্শক ফোন দিয়েছিলেন। হ্যাঁ, তিনি একটি চমৎকার প্রশ্ন করেছিলেন থ্যালাসেমিয়া নিয়েই। আমরা একটু জানতে চাই আপনার কাছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া নিয়ে, আয়রনের ঘাটতিজনিত যে এনিমিয়া, এটা আমাদের দেশে খুবই কমন, এবং যত রক্ত স্বল্পতার রোগী আমরা পেয়ে থাকি দেখা যায় তার বেশিরভাগই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। কেন আমাদের দেশের মানুষ এত আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছে? আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সিটাও আমি বলবো যে আসলে বিভিন্ন রোগের কারণেই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয়। তো আমাদের দেশে আসলে কমনলি যেই কারণে আয়রন ডেফিসিয়েন্সিটা হয় আমি বলবো যে এইটা অবশ্যই একটা ইনটেকের ঘাটতি আমি বলবো। কারণ হচ্ছে অবশ্যই আমরা আসলে হয়তো প্রপারলি যে আমাদের রুরাল সাইডগুলোতে হয়তো আমরা প্রপারলি আসলে নিউট্রিশনটা মেনটেন করতে এখনো পারি না, বা হয়তো খাচ্ছে কিন্তু কোনটা কোন পরিমাণে খেতে হবে, কোনটাতে আসলে আয়রনের চাহিদাটা মিটবে, এটা হয়তো অনেক সময় বুঝতে পারছে না। এটা এক যে আমাদের ইনটেকেরই ঘাটতি। আর একটা হচ্ছে যে যেটা বললাম যে আমাদের এই অঞ্চলে আসলে হুকওয়ার্ম ইনফেস্টেশনটা অনেক বেশি বাচ্চাদের মধ্যে। তো দেখা যাচ্ছে যে ওইটাও আয়রন ঘাটতির একটা খুব বড় কারণ। এরপরে আমি যদি ফিমেলদেরকে বলি যে ফিমেলরা আসলে বয়সন্ধিকাল থেকে যখন আসলে মিনস্ট্রুয়েশনের সময়টা আসে, তো তখন দেখা যায় যে ওই সময় তো আসলে এক্সট্রা সাপ্লিমেন্ট অফ ফুড আর দরকার হয়। তো এটা অনেক পরিবারেই মেনটেন করা হয় না, এটা নিয়েও অনেক ধরনের স্টিগমাটা আছে। তো একটা কন্টিনিউয়াস লসের মধ্যে থাকছে, তো সেটার জন্য কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি খুব বড় একটা কারণ। এরপরে প্রেগনেন্সিতেও যেটা হয় যে সেখানেও আমাদের একটা বড় একটা ডিমান্ড আসে, ল্যাকটেশনের সময় একটা ডিমান্ড আসে, কিন্তু দেখা যায় যে ওই ডিমান্ড অনুযায়ী আসলে ইনটেকটা হয় না। তো সেক্ষেত্রে একটা আয়রন ডেফিসিয়েন্সি এটার ঘাটতি হয়। এছাড়া বিভিন্ন ধরনের ডিজিজে যেমন হচ্ছে যে আমাদের অনেক সময় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস হচ্ছে, যে আমাদের কোনো কারণে ব্লিডিং, কোনো আলসার হয়ে আছে কিন্তু হয়তো আমরা জানি না, সেই আলসার থেকে কন্টিনিউয়াসলি ব্লিডিং হয়ে যাচ্ছে। তো যে কোনো ধরনের ব্লিডিং হওয়া একটা আয়রন ডেফিসিয়েন্সির কজ। আবার আমাদের দেশে দেখা যায় যে মেয়েরা অনেক সময় বাইরে গেলে ওয়াশরুমে যেতে চায় না, প্রপারলি পানি খাওয়াটা হয় না, তো তখন দেখা যায় যে ক্রনিক একটা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা, সেটাতে ভোগে। এবং ক্রনিক ইউটিআইও কিন্তু আসলে আয়রন ডেফিসিয়েন্সির একটা কারণ। তো আবার হচ্ছে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজেও কিন্তু দেখা যায় যে ক্ষুধামন্দা থাকে, অনেকের ভমিটিং থাকে, তো সেগুলোও আসলে দেখা যায় যে ওই একটা আয়রনের ঘাটতি তখন তৈরি করে। তো সব কিছু মিলায় তখন দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সিটা হয়। এবং আমরা আসলে আমাদের দেশে আয়রন ডেফিসিয়েন্সির ট্রিটমেন্টটা যখন হয় আসলে, তো এক্ষেত্রে আমরা একটা জিনিস খুব মিস করি, সেটা হচ্ছে যে এক হলো ঘাটতি পূরণ, আর একটা হচ্ছে রোগের ট্রিটমেন্ট। তো আমাদের যখন আসলে আমাদের দুইটা ঘাটতি এখানে থাকে, এক হচ্ছে আমরা হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আর একটা হচ্ছে আয়রন কমে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে হিমোগ্লোবিন কমে গেলেই আমরা অনেক সময় দেখা যায় যে
প্রপার কোনো ডাক্তারের আন্ডারেও কেউ কেউ যাচ্ছে না, যে হিমোগ্লোবিন কম কোথাও গিয়ে একটু ব্লাড দিয়ে দিল, অথবা হিমোগ্লোবিন কম আচ্ছা জানি তো ওই আয়রনের কমের জন্যই হবে, একটু দোকান থেকে ফার্মাসি থেকেই আয়রনের ওষুধ কিনে খেয়ে ফেললো। ইভেন দেখা গেল যে পাশের বাসার আন্টি বলছে ও আমারও তো ব্লাড কমে গেছিলো, আমি একটু আয়রন খেয়ে ফেলছি হয়ে গেছে। তো দেখা গেল যে ওই আন্টির কাছ থেকে নিয়েও আয়রনের ওষুধটা খেয়ে ফেলছে। তো দেখা যাচ্ছে যে আমার ওই ঘাটতি পূরণের অংশটা হয়তো হচ্ছে, কিন্তু যেই আন্ডারলাইং কজের কারণে আমার এই আয়রন ডেফিসিয়েন্সিটা ছিল সেটার ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে না। তো যার ফলে দেখা যায় কি 2-3 মাস একটু ভালো থাকছে, ওই ঘাটতিটা তো আসলে কারণটা যেহেতু রয়ে যাচ্ছে আবার ঘাটতিটা হচ্ছে, ফলে দেখা যাচ্ছে যে রিপিটেডলি আয়রন ডেফিসিয়েন্সিটা আসলে থেকেই যাচ্ছে, কখনো একদম ফুললি ওটা রিকভারি হচ্ছে না। তো এই কারণে আসলে এই জিনিসটা খুব মনে রাখতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি হলে আমাকে 2 ধরনের ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে। এক হচ্ছে ঘাটতি পূরণ, আর একটা হচ্ছে স্টোরেজ, এটা আরেকটু বিস্তৃত, এটা এখানে বলছি না, তারপরে ওটা ডাক্তাররা বুঝবেন। স্টোরেজটাও আমাকে আবার ঠিক করতে হবে, প্লাস হচ্ছে আমার আন্ডারলাইং যে ডিজিজ কন্ডিশন, যদি আমার ইনটেকের সমস্যা থাকে আমাকে ইনটেকের কথাটা প্রপারলি বলতে হবে, আমার যদি কোনো জিআই লস থাকে সেটার কথা আমাকে বলতে হবে, আমার যদি কোনো ইউটিআই থাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে, না হলে আসলে ট্রিটমেন্টটা কমপ্লিট হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা আসলে অনেকটাই ইগনোরড, এবং দেখা যায় যে মানে চিকিৎসার ক্ষেত্রেও প্রপারলি মানে পুরো চিকিৎসাটা হয়তো চিকিৎসক হয়তো তাকে দিয়েছেন, কিন্তু আবার অনেক জায়গায় দেখা যায় চিকিৎসকরাও এই ইয়েটাতে প্রান্তিক অঞ্চলগুলোতে যারা আছেন তারা হয়তো প্রপারলি যে স্টোরেজ সেটা হয়তো মেনটেন করে না, বা দীর্ঘমেয়াদে যে খাওয়ার যে ব্যাপারটা সেটা হয়তো খুব গুরুত্বের সাথে বলা হয় না, ফলে অনেক সময় মিস হয়ে যায়। আর কৃমির একটা তো বড় সমস্যা আছেই আমাদের দেশে কৃমি নাই বোধহয় এরকম মানুষ নাই, কিন্তু আসলে শহর অঞ্চলে মানুষের মধ্যে কৃমির ওষুধ খাওয়ার প্রবণতা তুলনামূলক কম। এটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতেও কিন্তু সোসাইটিতে কিন্তু বরং কৃমি ওষুধ খাওয়ার প্রবণতা বেশি, এবং তাদেরকে আসলে বললে কথাটা শোনে। আর দেখা যায় যে যেটা বললাম যে শহরাঞ্চলে কাউকে হয়তো যদি আমি বলি তখন বললে আমার তো কৃমি নাই, মানে একটা মানুষ ভাবে যে ডিনায়ালের মধ্যে থাকে তারা, যে আমার তো কৃমি হবে না, আমি গুলশান বনানীতে থাকি, আমার কেন কৃমি হবে আর কি, ওরকমই একটা। কিন্তু আসলে এটা আমাদের দেশেরই একটা ব্যাপার যে এইটা আসলে থাকবেই, আমরা যেখানেই থাকি না কেন যে কোনো মানুষেরই হতে পারে, এটা আসলে ডিনায়ালের মধ্যে না থেকে এটা রেগুলার মেডিকেশনের মধ্যে যাওয়াটাই রাইট। রক্ত স্বল্পতার আরও কিছু কারণ আছে, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে, যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা আসলে কী ধরনের অ্যানিমিয়া? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটাকে আসলে আমি ডাক্তার হিসেবে আসলে আমার কাছে যখন কোনো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার পেশেন্ট আসে আমি তার জন্য আসলে খুব ব্যথিত হই, কারণ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা তো শুধু আসলে রক্ত স্বল্পতা, আমি যেটা বললাম যে আমাদের রক্তের বিভিন্ন উপাদান থাকে, তো আমরা রক্ত স্বল্পতা বলতে আসলে আরবিসি বা হিমোগ্লোবিনের যে কমে যাওয়াটা ওটাকে বলি, কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তো আসলে রক্তের প্রতিটা উপাদানকেই কমিয়ে দিচ্ছে, তো সুতরাং হিমোগ্লোবিন তো কমছেই। এইটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা কেন এই সবগুলো উপাদান কমিয়ে দিচ্ছে, কারণ আমাদের মেইন যে আসলে মেকানিজমটা ব্লাড তৈরি হওয়ার, রক্ত তৈরি হওয়ার শরীরে যে বোন ম্যারো, যেখান থেকে আসলে সাইট আমাদের রক্ত উৎপন্ন হয়, তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় দেখা যায় যে আমাদের বোন ম্যারোটাই আসলে কাজ করছে না। তো বোন ম্যারোটাই যখন কাজ আর করে না তখন আসলে ওভাবে কোনোভাবেই আর সেটাকে মানে বিভিন্ন ধরনের ওষুধ আছে, কিন্তু আমরা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট না করে আসলে কোনোভাবেই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থেকে তো পরিত্রাণ পাই না। তো দেখা যায় যে ওইটার সেরকম ওষুধ দিয়েও আমরা সেরকম ফলাফল আসলে পাই না। এবং আসলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা কেন হচ্ছে, বোন ম্যারো যে কেন আসলে কাজটা করা বন্ধ করে দিল, এইটারও ডেফিনিটিভ কারণ আমরা আসলে ওভাবে খুঁজে পাই না এখন পর্যন্ত। তো যার কারণে দেখা যায় যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার পেশেন্টগুলো আসলে খুবই সাফার করে, তাদেরকে রক্তই দিয়ে যেতে হয় আসলে। আর আমরা তো জানি রক্ত দেওয়া ট্রান্সফিউশনটা আসলে খুব সহজ কোনো ব্যাপার না, দীর্ঘদিন ধরে বারবার রক্ত দিতে হলে অনেক ধরনের জটিলতা আসলে হয়। হ্যাঁ, এই যে রক্ত পরিসঞ্চালনের যে বিষয়টা, আমাদের দেশে নিরাপদ রক্ত পরিসঞ্চালনের একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের দেশে ব্লাড ব্যাংক আসলে ঢাকা শহরেই অপ্রতুল আমি বলে মনে করি, ঢাকার বাইরে তো বটেই, এবং যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে এগুলো নামকাওয়াস্তেই ব্লাড ব্যাঙ্ক, কারণ সব ধরনের ব্লাড কম্পোনেন্ট তাদের সেখানে পাওয়াও যায় না। তো এই যে থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগীদের ক্ষেত্রে একটি নিরাপদ রক্ত পরিসঞ্চালন কেন্দ্র কতটা জরুরি বলে আপনি মনে করেন? আচ্ছা, যাদের রেগুলার আসলে রক্ত সঞ্চালন করতে হচ্ছে
তাদের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ হচ্ছে আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার পেশেন্ট অথবা আমরা যখন ক্যান্সারের ট্রিটমেন্ট করি তখনও তো আমাদেরকে রিপিটেডলি আসলে ব্লাড কম্পোনেন্ট দিতে হয়। এদের ক্ষেত্রে যে আসলে সেফ ব্লাড ট্রান্সফিউশনটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পাই যে অন দ্য কোর্স অফ ট্রিটমেন্ট আমরা কিন্তু হেপাটাইটিস বি পজিটিভ, হেপাটাইটিস সি পজিটিভ পেশেন্ট পেয়ে যাচ্ছি, যারা প্রিভিয়াসলি পজিটিভ ছিল না। তারা শুধুমাত্র এই ট্রিটমেন্টটা করার সময় রক্ত নিতে গিয়েই কিন্তু এটা হচ্ছে। এবং এমন কিন্তু না যে সবাই স্ক্রিনিং ছাড়া ব্লাড নিচ্ছে, তাও কিন্তু না, স্ক্রিনিং করেই কিন্তু নিচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনিংয়ে আসলে সব জিনিসগুলো সঠিকভাবে আসছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম কমপ্লিটলি যে আমরা একদম যে পিসিআর করেই দেখে নিব যে আছে কি না, সেই ধরনের সিস্টেম তো অবশ্যই নাই। কম্পোনেন্ট থেরাপি তো নাই। আর তাছাড়া রেগুলার ট্রিটমেন্টের ক্ষেত্রে তো বটেই, কিন্তু মানে কোনো একটা মানুষের একটা অপারেশন লাগবে বা কোনো লাগবে, হঠাৎ করে একটা ব্লাড ট্রান্সফিউশন দিতে গিয়ে সেও যদি স্ক্রিনিং ছাড়া বা স্ক্রিনিংয়ের পরেও এই ধরনের কোনো ইনফেকশনে আক্রান্ত হয়ে যায়, এটা আসলে খুবই দুঃখজনক। এটা মানে লাইফে আর একটা বার্ডেন হয়ে যাওয়া। তো আমরা থ্যালাসেমিয়ার অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি যে আমাদের এরকম ব্লাড নিতে নিতে দেখা যাচ্ছে বি বা সি পজিটিভ হয়ে যাচ্ছে, সি এর মেডিকেশন নিতে হচ্ছে। এমনিতেই থ্যালাসেমিয়ার ট্রিটমেন্টের যে বার্ডেন, সেক্ষেত্রে আবার আর একটা বার্ডেন হয়ে যাওয়া, এবং তখন লিভারের অনেক ধরনের, এবং থ্যালাসেমিয়া আমরা জানি যে এমনিতেই আয়রন ওভারলোড হয়ে লিভারের একটা সমস্যা হয়, সেখানে আরও দেখা যাচ্ছে যে একটা ইনসাল্ট। তো আমাদের এক হচ্ছে অবশ্যই সেফ ব্লাড ট্রান্সফিউশন, আর একটা হচ্ছে কম্পোনেন্ট থেরাপির ব্যাপারে আমরা আসলে ওভাবে এখনও সেইভাবে সচেতনতা তৈরি করতে পারছি না। রোগীদের মধ্যে তো নাই না, ইভেন ডাক্তারদের মধ্যেও কিন্তু না। কম্পোনেন্ট থেরাপিটা যে খুবই গুরুত্বপূর্ণ, বয়স্ক একটা পেশেন্টের ক্ষেত্রে হোল ব্লাড দিলে যে আমাদের ভলিউম ওভারলোডটা হয়ে যাচ্ছে, বা কম্পোনেন্ট থেরাপি দিলে আমরা যে ধরনের রেজাল্টটা পাচ্ছি, আমরা কিন্তু হোল ব্লাড দিলে সে ধরনের রেজাল্টটা পাচ্ছি না। সো এই যে আমাদের এই ব্যাপারগুলা, ইভেন মানে যেখানে আমরা কম্পোনেন্ট থেরাপি দিতে পারছি না, সেখানে কিন্তু রেডিয়েটেড ব্লাড বা হচ্ছে লিউকোডিপ্লেটেড ব্লাড, এগুলোর কথা তো আমাদের এখনও মানে হয়তো বিএসএমএমও ছাড়া সেই ধরনের কোনো সেন্টারে নাই। তো এই জিনিসগুলো আসলে খুবই জরুরি, খুবই জরুরি, খুবই আসলে জরুরি রোগীদের জন্য লিউকোডিপ্লেটেড ব্লাড দেওয়া, এবং ইরেডিয়েটেড ব্লাড যেটা আমরা বলি যে রেডিয়েশনের মাধ্যমে ব্লাডটাকে আরেকটু মানে কি বলবো সহনীয় করে যাতে রিঅ্যাকশনটা না হয়, ইনফেকশনের সোর্স যেগুলো অ্যাকচুয়ালি যে কম্পোনেন্টগুলো, সেগুলোকে আমরা ডিস্ট্রাকশন করতে পারি। তো এইটার তো আসলে সুযোগ আমাদের খুবই কম, খুবই লিমিটেড, নাই বললেই চলে। তো আসলে আমাদের ব্লাড ট্রান্সফিউশনের মতো খুব বেসিক জায়গাতেও কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি, এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্লাড ট্রান্সফিউশনটা কিন্তু আমরা ট্রান্সফিউশন বললেও এটা একটা মানুষের শরীর থেকে যাওয়াতে এটা কিন্তু কাইন্ড অফ অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্টেশন। এত সোজা কিন্তু জিনিসটা না, ব্যাপারটা না যে বললাম আর একটা ব্লাড দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। একটা মানুষের শরীর থেকে কত ধরনের অ্যান্টিবডি, কত ধরনের কিছু যে অন্য একটা মানুষের শরীরে চলে যাচ্ছে, এটাকে যদি আমরা প্রোটেক্ট করতে পারতাম, শুধু আমাদের যেটুকু দরকার সেইটুক জিনিসকেই যদি আমরা দিতে পারতাম, তাহলে আসলে ইফেক্টিভনেসটা অনেক বাড়তো, এবং হচ্ছে আমাদের যে মানে আলাদা হয়রানিটা সেটা আসলে কমে যেত অনেক। ডক্টর নিশাত, আমরা আবার একটা বিরতি নেব। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেবার, আমরা বিরতি নিচ্ছি, কিন্তু ফিরে আসবো খুব শিগগিরই। সে পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম রক্ত স্বল্পতা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার নিশাত মেহজাবিন। ডাক্তার নিশাত, আমরা কথা বলছিলাম রক্ত স্বল্পতা নিয়ে এবং থ্যালাসেমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইত্যাদি নিয়ে কথা বলেছি। আমরা এখন একটু কথা বলতে চাই যে আমাদের খাদ্যাভ্যাস নিয়ে, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে, কী ধরনের খাবার খেলে আয়রন ডেফিসিয়েন্সি হবে না? আচ্ছা, আসলে আমরা যেটা বলে থাকি কিছু রঙিন শাকসবজি আছে সেগুলো, কিন্তু আয়রনের মেইন সোর্স কিন্তু আসলে আমরা প্রোটিন থেকেই আসলে অ্যানিমাল সোর্স যেটা পাবো, এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে। অনেক মানুষই মনে করে কি যে রেড মিট তো খুবই ক্ষতিকর, হ্যাঁ রেড মিট তো খাওয়া যাবে না, এটা তো হচ্ছে শুধু আমরা কোলেস্টেরলটা নিয়েই আসলে চিন্তা করছি, কিন্তু রেড মিটের কিন্তু একটা ভালো একটা সোর্স অফ এটা হচ্ছে আয়রন। আর একটা হচ্ছে যে মানুষ হচ্ছে ওই যে খুব কালার দেখে যে হ্যাঁ যে ডালিম খেলে মনে হয় ইয়ে হবে, জাম খেলে মনে হয় ব্লাড
স্টার্ট হবে। তো এই ধরনের কালারটা তো আসলে ফাইটোকেমিক্যালের কালার, এখান থেকে আসলে আয়রন ইয়েটা হবে না। তো অ্যানিম্যাল সোর্সটাই আসলে খুব বাচ্চাদের জন্য হচ্ছে আমরা বলবো যে গরু খাসির কলিজা, তারপরে হচ্ছে রেড মিটগুলা, এগুলা থেকে আসলে আমরা মনে করি যে আয়রন সোর্সটা অনেক ভালো পাওয়া যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে পাকা কলা খাওয়াতে বলি, যে এই ধরনের সোর্সগুলা থেকে আসলে আমরা। ফলের মধ্যে কোনটা কোনটা ভালো বলে মনে করেন আপনি? ফলের মধ্যে হচ্ছে আমরা এখানে আপেল, সবুজ আপেলের কথা বলি, আমাদের দেশীয় অনেক ফলেও কিন্তু হচ্ছে পেয়ারাতে, তরমুজ, এগুলাতে অনেক আয়রন থাকে, এবং আমরা বলি যে দেশি ফলগুলাতেই মানে বেশি আয়রন থাকে। এবং এই যে পেয়ারাতে প্রচুর আয়রন, কিন্তু আমাদের যেসব মৌসুমী ফলগুলো আছে সেগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। আর ইদানিং তো আমাদের দেশেও কিছু কিছু বিদেশি ফল চাষ হচ্ছে, যেমন ড্রাগন ফল, যেগুলো খুবই রিচ আয়রন হিসেবে। ইদানিং মানুষ বিটরুটসও খায় কিন্তু প্রচুর। তো অনেক ক্ষেত্রে আবার যে ড্রাগন ফলের কথা যখন আসলে একটা কথা বলে রাখি, ড্রাগন ফল খেলে বা বিটরুট খেলে কিন্তু অনেক সময় ইউরিনের কালারটা একটু চেঞ্জ হতে পারে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নাই, ওটা হতে পারে আর কি, কালার চেঞ্জটা হতে পারে। আমাদের আরেকটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে আমরা যেটা দেখি, মানে যারা একটু সচ্ছল আছে, সেখানেও আয়রন ডেফিসিয়েন্সি আছে। এবং এটা আমরা দেখি যে যারা ডায়েটিং করে, একটু ওজন কমাতে চায়, আজকাল কিটো ডায়েট করছে, তো এগুলোতে কিন্তু দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি আছে। তো এখন তাহলে ডায়েটিং ক্ষেত্রে কি মানুষ কি করবে আসলে? তাদেরকে মানে ডায়েটিং তো করতে হবে, তাদের ওজন তো কমাইতে হবে। আসলে আমরা যেটা বলি যে ডায়েটের ক্ষেত্রে কিটো ডায়েট মানে যে একদম শর্করা খাবে না এরকম না, তবে হ্যাঁ আমাদের খাবারের মধ্যে শর্করাটা আসলে কমাতে হবে। কিন্তু আমরা সাধারণত আয়রনের সোর্স যেগুলাকে বলছি সেগুলা কিন্তু কমানোর সেরকম কোনো যৌক্তিকতা আসলে ডায়েটের ক্ষেত্রেও নেই। ওই যে দেখা যায় কি যখন কম খায় তখন হচ্ছে সবগুলোই আসলে কম খায় এবং চেষ্টা করে সালাদ খেয়ে দিন পার করে দিতে। সালাদের মধ্যেও কিন্তু আমরা এই যে দেশি ফলগুলো দিয়েও কিন্তু আমরা সালাদ করতে পারি, যে ওইভাবে যে না আমরা ফলগুলো একটু দেই। আবার হলো যে আমি শর্করাটা একটু কম খেলাম, কিন্তু আমরা কিন্তু যে সালাদের মধ্যে একটু প্রোটিন এলিমেন্টসগুলোও দিয়ে নিতে পারি। এভাবে আসলে আমরা মানে আমার যেগুলো একদম নেসেসারি, যে আমার এটা পুষ্টি নিউট্রিশন এগুলোর জন্য আমার লাগবে, সেগুলাকে আসলে অমিট করে করা যাবে না, ডায়েট করা যাবে। আচ্ছা, আমাদের গর্ভবতী মায়েরাও কিন্তু রক্ত স্বল্পতায় ভুগে থাকেন আর কি। এই গর্ভাবস্থায় রক্ত স্বল্পতার মূল কারণটা কি? আচ্ছা, গর্ভাবস্থায় রক্ত স্বল্পতার মূল কারণের মধ্যে কিন্তু প্রথমে আমাদের দেশে আসলে আয়রন ডেফিসিয়েন্সি আসে। একে তো তাদের আগে থেকেই কিছুটা ম্যাক্সিমাম মেয়েরই আসলে ঘাটতি থাকে, তারপরে যখন হচ্ছে দেখা যায় যে প্রেগনেন্সিতে আসলে বার্ডেনটা বাড়ছে এবং আমাদের ইনটেকের যেই চাহিদাটা সেটাও কিন্তু প্রেগনেন্সির সময় বাড়ে। তো দেখা যায় যে ওই চাহিদা অনুযায়ী তো ইনটেক বাড়ছে না, তো আগে থেকেই একটা ডেফিসিয়েন্সি আছে, সেটা আরও হয়। আবার আরেকটা আমরা যেটা বলি যে প্রেগনেন্সির সময় প্লাজমার ভলিউমটা বেড়ে যায়, অর্থাৎ আমাদের শরীরে যে ফ্লুইড মানে শরীরের ভিতরে যে ফ্লুইডটা সেটার পরিমাণ আসলে বেড়ে যায়। তো দেখা যায় যে তখন আপেক্ষিক একটা রক্ত স্বল্পতাও কিন্তু দেখা যায়, কারণ হিমোগ্লোবিন তো অতটুকুই আছে, কিন্তু প্লাজমা ভলিউম বাড়ার কারণে একটা আপেক্ষিক ইয়েটা হয়, রক্ত স্বল্পতা হয়। আবার হচ্ছে প্রেগনেন্সিতে আসলে কিছু ক্ষেত্রে অটোইমিউনো কজেও কিন্তু ডিস্ট্রাকশন হতে পারে। প্রেগনেন্সির সময় আসলে এত ধরনের চেঞ্জ হয়, যদিও এটা একটু রেয়ার কজ। আর একটা হচ্ছে আমরা জেনে থাকি যে আমরা ঘুরে ফিরে আসলে থ্যালাসেমিয়াটা আসবেই, তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাহক তার সবসময়ই 9-10-এর মধ্যেই হিমোগ্লোবিনটা থাকে, কিন্তু এই অথবা দেখা যাচ্ছে যে কিছু কিছু থ্যালাসেমিয়ার ডিজিজও আছে মেজর, যেগুলো যেমন বিটা থ্যালাসেমিয়া, কিন্তু এটা ডিজিজ এর দিক থেকে হয়তো মাইল্ড বা ইন্টারমিডিয়েটের মধ্যেই ছিল। তো সেক্ষেত্রে কিন্তু যখন প্রেগনেন্সিতে আসে তখন কিন্তু আসলে একটু মেজরের মতো সাইন সিমটম সে দেখাতে পারে। তো সুতরাং বেশ কিছু কারণে আসলে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে প্রেগনেন্সি। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে আমাদের পরামর্শ কি, মানে কিভাবে চললে পরে এটাকে আমরা রোধ করতে পারি? আচ্ছা, এইটা চলাটা আসলে আমরা তো মেডিকেলের ভাষায় আসলে বলে থাকি যে প্রতিটা প্রেগনেন্সি প্ল্যান্ড প্রেগনেন্সি হোক, যে যখন থেকে আসলে কেউ কোনো প্যারেন্টস আসলে বা কোনো কাপল আসলে চিন্তা করে তখন থেকেই আসলে ডাক্তারের কাছে যাওয়া, যে আমি বা হয়তো আমরা এই প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে যাচ্ছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে শুরুতেই কিন্তু আমরা কিছু সাপ্লিমেন্টের ব্যবস্থা করি, যে আচ্ছা ঠিক আছে তাহলে সব কিছু প্যারামিটারগুলো ঠিক আছে কিনা। কিন্তু আমাদের দেশে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা পাই না, প্রেগনেন্সির পরেই হয়তো আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সির পরেই আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকি,
তারপরে তাদেরকে কোন কোন জিনিসগুলো আসলে খেতে হবে সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা কথা বলে থাকি। এবং যদি কোনো কারণে আসলে আমরা দেখি যে না হিমোগ্লোবিন কমে যাচ্ছে, সেক্ষেত্রে আগে যদি তাদের স্ক্রিনিং করা না থাকে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসগুলো করা না থাকে, সেগুলোও আমরা প্রেগনেন্সির সময় আসলে করে শিওর হয়ে নিই যে এটা আসলে আয়রন ডেফিসিয়েন্সি কিনা। অনেক সময় দেখা যায় যে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে শুরু থেকে, আমরা প্রথম 3 মাসটা সাধারণত আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকি, কারো কারো থ্রু আউট দ্য প্রেগনেন্সি লাগছে। তো তখন দেখা যায় যে মানে যদি ঘাটতি পূরণ করার চেষ্টা করার পরেও হচ্ছে ঘাটতি থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখি। আসলে এখনকার গাইডলাইনে যেটা বলা হয় যে মিন কর্পাসকুলার ভলিউম বা এমসিভি এমসিএইচ বাকি যেগুলো সবগুলা দেখে যদি আমরা এটা কম পাই, সেক্ষেত্রে শুরুতেই আয়রন প্রোফাইলের পাশাপাশি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের চিন্তাটা মাথায় রাখা। কিন্তু অনেক সময় দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি থাকলে ইলেকট্রোফোরেসিসের রিপোর্টিংয়ে যেহেতু একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আগে আমরা আয়রন প্রোফাইলটা করে নিই, সেটা যদি ঠিক থাকে তখন আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের দিকে যাই। অনেক ধন্যবাদ আপনাকে। ব্লাড ক্যান্সার বা রক্ত ক্যান্সার, যেটা আর কি লিউকেমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে বা মাল্টিপল মাইলোমা, এগুলোতেও কিন্তু রক্ত স্বল্পতা আমরা দেখে থাকি। ক্যান্সারই আসলে রক্ত স্বল্পতা হতে পারে। আমাদেরকে একটু যদি রক্ত ক্যান্সার বা লিউকেমিয়া সম্পর্কে একটু বলতে, যে আসলে লিউকেমিয়াটা আমরা কিভাবে বুঝবো, তার প্রাথমিক লক্ষণগুলো কি, এবং এর সাথে কিভাবে অন্যান্য আর কি কি আসলে আমাদের দেখার বিষয় আছে আর কি। আচ্ছা, লিউকেমিয়ার উপসর্গের মধ্যেও কিন্তু আসলে অনেক কিছু আছে, কিন্তু প্রথমত আমরা 3টা লাইন বলি যে যেহেতু আমার রক্তের উপাদান আসলে 3টা, আর লিউকেমিয়াটা সাধারণত না, লিউকেমিয়া আসলে বোন ম্যারোকেই আক্রান্ত করছে। মানে হচ্ছে আমাদের যেই রক্তগুলো উৎপন্ন হচ্ছে সেটা ম্যাচিওরগুলা উৎপন্ন না হয়ে যেগুলো ইমম্যাচিওর বা ক্যান্সার সেল আমরা বলে থাকি সেগুলো উৎপন্ন করছে। তো দেখা যাচ্ছে যে বোন ম্যারোতে আমাদের নর্মাল ব্লাডগুলোকে ছাপিয়ে ক্যান্সার সেলগুলোই জায়গা করে নিচ্ছে, যার ফলে যেটা হচ্ছে আমাদের রক্তের প্রত্যেকটা উপাদানই কমে যায়। তো এবং মূলত দেখা যায় কি যে আমাদের কাছে আসে কিন্তু তখন ওইভাবেই যে অন্যান্য সিমটমগুলো যে খুব বলে সেটা না, রক্ত দিতে হচ্ছে, রক্ত থাকছে না, হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেছে, আর রক্তের যে আসলে সাদা উপাদান যেটাকে আমরা প্ল্যাটেলেট বলি সেটা কমে গেলে তখন দেখা যায় যে ব্লিডিং নিয়ে আসছে, যে আমার রক্তপাত হচ্ছে। তো এইভাবে করে আসছে। এছাড়া কিন্তু আসলে লিউকেমিয়ার আরও অনেক ধরনের উপসর্গ আছে। আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস খুব কমনলি পাই, যেটা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে বোন পেনটা আমরা খুব পাই। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে সবচাইতে বেশি মিসলিডিং হয়ে থাকে, যে সে হয়তো অর্থোপেডিক্সের কাছে যায় বা অন্যান্য যেটা রিউমাটোলজিক্যাল কোনো ডিজিজ মনে করে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের ডায়াগনোসিসটাতে একটু ডিলেমা হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে আসলে ডায়াগনোসিস করতে পারি, আমাদের আসলে সিবিসির সাথে আমরা এই জায়গাটা আসবো। আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। লাইনটি কেটে গেছে বোধহয়, দুঃখিত প্রিয় দর্শক। আমাদের অনুষ্ঠান আসলে শেষের দিকে প্রায়। হ্যাঁ, যেটা বলছিলেন। তো যেটা বলছিলাম যে আমাদের আসলে এই ধরনের কোনো সাইন সিমটমের ক্ষেত্রে সিবিসির পাশাপাশি পিবিএফ যেটাকে আমরা বলি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, সেটা করার আসলে একটা মানে অভ্যাস করে তোলা উচিত সবার ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে পিবিএফটা তো আসলে আমরা হেমাটোলজিস্টরা নিজেরাই মাইক্রোস্কোপে দেখে থাকি। তো সেক্ষেত্রে আসলে আমাদের জন্য যে কোনো জিনিস ডায়াগনোসিস মানে কেউ আছেন যে হ্যাঁ শুধু পিবিএফও দেখছেন, কিন্তু আমরা যেহেতু একটা ক্লিনিক্যাল সাবজেক্ট, আমরা হচ্ছে পিবিএফটা দেখে ক্লিনিক্যালি নিজেরাই যেহেতু কোরিলেট করতে পারি, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিসটা অনেক ইজি হয়। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ইনিশিয়ালি তো আসলে যখন এরকম আমাদের রক্ত কমে যাওয়ার রোগীগুলো আসছে, তো একটা সিবিসি এবং সাথে পিবিএফ এটা করলেই কিন্তু আমরা মোটামুটি একটা ধারণায় চলে যাই যে হ্যাঁ এটা ব্লাড ক্যান্সার। হয়তো ব্লাড ক্যান্সারের মধ্যেও একটা লিউকেমিয়ার মধ্যেও যেহেতু আরও অনেকগুলো ভ্যারাইটি আছে, সেটার জন্য আমরা মানে ফ্লো সাইটোমেট্রি, ইমিউনোফিনোটাইপিং বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এগুলো করি। কিন্তু ইনিশিয়ালি কিন্তু যদি আমরা পিবিএফটা করি তাহলে অনেক আর্লি আসলে যে কোনো মানুষ ব্লাড ক্যান্সার ডায়াগনোসিস হয়ে এবং মানে যথেষ্ট আর্লি তারা হেমাটোলজিস্টের শরণাপন্ন হতে পারে আর কি। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে। আপনি একজন রক্তরোগ বিশেষজ্ঞ। বাংলাদেশের রক্তরোগ বিশেষজ্ঞের সংখ্যা যথেষ্ট কম, বিশেষ করে আমাদের জনগোষ্ঠীর তুলনায় যদি আমরা হিসাব করি। এই ব্যাপারে আপনার পরামর্শ কি?
যদি আমাদের, যেহেতু এটা একটা গণমাধ্যম, হয়তো সরকারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হয়তো এই অনুষ্ঠানটি কোনোভাবে দেখে থাকতে পারেন, অথবা আমাদের বক্তব্য তাদের কাছে পৌঁছাতে পারে কোনোভাবে। এ ব্যাপারে আপনার পরামর্শ কি, কীভাবে আমাদের দেশে আমরা রক্ত রোগ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াতে পারি এবং আরও বেশি করে আমাদের সেবাটা পৌঁছে দিতে পারি? আচ্ছা, রক্তরোগ আসলে মানে আমরা যখনই কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে আমাদের দেশের জনসংখ্যা এবং আমাদের হেমাটোলজিস্টের সংখ্যাটা বলি, তারা আসলে ভীষণ অবাক হয়ে যায় যে মাত্র অল্প এই কয়েকজন মানুষ তোমরা কিভাবে এত বড় একটা জনগোষ্ঠীকে সেবা দিচ্ছ। কিন্তু এখানে আমাদের একটা দুঃখের বিষয় যে আমাদের কিন্তু সব জায়গাতে হেমাটোলজির, সব সরকারি হাসপাতালগুলোতে হেমাটোলজির পোস্ট কিন্তু নাই, হেমাটোলজির বিভাগ কিন্তু নাই। ইভেন বেশ কিছু বিভাগে হেমাটোলজি ক্যান্সার ইনস্টিটিউট করা হচ্ছে, সেখানেও কিন্তু হেমাটোলজির পোস্টটা নিয়ে একটু টানাপোড়েন আছে। তো আমাদেরকে আসলে রোগীর কাছে পৌঁছাতে হলে এবং রোগীকে প্রপার ট্রিটমেন্টটা দিতে হলে আমাদেরকে ডিপার্টমেন্ট এবং পোস্ট আসলে বাড়াতে হবে। এই পদায়নগুলো করতে পারলে কিন্তু আরো নতুন নতুন করে হেমাটোলজিস্টরা আসলে নিজেরাও উৎসাহিত হবে এবং এই সাবজেক্টে আসার জন্য, এবং রোগীরা প্রপার ট্রিটমেন্ট পাবে। কারণ আমরা কিন্তু বেশিরভাগ রোগী পাচ্ছি কিছুদিন আগে মিসট্রিটেড হয়ে তারপরে আমাদের কাছে আসছে। ডক্টর নিশাত, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং খুবই প্রাণবন্ত আলোচনা করেছেন আজকের বিষয়টির উপরে। রক্ত স্বল্পতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, কারণ আমাদের প্রায় প্রতিটি মানুষেরই জীবনে কোনো না কোনো পর্বে এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং পরিবারের কারো না কারো এই সমস্যায় ভুগতে দেখা যায়। ডক্টর নিশাত, আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কাছে সময় করে আসবার জন্য, আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।